নমস্কার, অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের প্রিয় জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ আবারও উপস্থিত হয়েছি আপনাদের জন্য নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে। আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত শ্রোতা বন্ধু তারা সকলেই জানেন যে আমি বিগত কিছুদিন ধরে 2025 এই বর্ষের মেষ রাশি থেকে মীন রাশি, মেষ লগ্ন থেকে মীন লগ্ন পর্যন্ত ধারাবাহিকভাবে এক একটি এপিসোডে কিন্তু আপনাদের সামনে আলোচনা এবং বিস্তারিত কিন্তু তথ্য পুঙ্খানুপুঙ্খ রূপে ব্যাখ্যা করে তুলে ধরছি। তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025 এই বর্ষ কেমন কাটবে। তো আলোচনার শুরুতে আমি আমার শ্রোতা বন্ধু প্রত্যেককে আমি জানিয়ে দিতে চাই যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের সকলকে আমার অনুরোধ আপনারা অবশ্য করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সামনে আবার আমি বলছি যে এই তথ্যগুলো কিন্তু যথেষ্ট পরিশ্রম করে যথেষ্ট অ্যানালিসিস করে কিন্তু আমাকে তৈরি করতে হয়, যা আপনাদের সামনে পরিবেশন করি আপনাদেরই উপকারের জন্য। তাই অবশ্য করে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব বাটনটি টিপে আপনারা চ্যানেলের একজন নিয়মিত দর্শক হবেন। তার সাথে সাথে অবশ্য করে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। তো চলুন শুরু করা যাক 2025 এই বর্ষের জন্য কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য গোটা বছরটি কেমন যাবে সেই আলোচনা। শুরুতেই বলে দিই যে কর্কট রাশি কর্কট লগ্নের জাতকদের জন্য 2025 একটি পরিবর্তনশীল বর্ষ হিসেবে সূচিত হতে চলেছে। এই বর্ষ আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে কিন্তু স্বস্তি বয়ে আনবে। বিকজ অফ কর্কট রাশি এবং লগ্নের জন্য বিগত বছর অর্থাৎ 2024 সাল কিন্তু ততটা পরিমাণে লাভদায়ক বা ফলদায়ী ছিল না, যা কিন্তু 2025 আপনাদের জন্য শুভ বার্তা বহন করে আনছে। তো সেই নিয়ে আমি আলোচনা আপনাদের সামনে আমি 1 বাই 1 কিন্তু তুলে ধরব। তো যাই হোক, কিছু অপরচুনিটিসও থাকবে আপনাদের জন্য, অ্যাডভান্টেজেস থাকবে এই বছর এবং আরও বহু কিছু কিন্তু আপনারা ভালো শুভ প্রাপ্তি কিন্তু পেতে চলেছেন। আমি তার সাথে আপনাদের বেশ কিছু টিপস এবং সরল প্রতিকারও কিন্তু আমি মধ্যে মধ্যে আপনাদের দিতে থাকবো, যেগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে এই বছরকে আপনারা আরও লাভদায়ী বর্ষ হিসেবে কিন্তু তৈরি করতে পারবেন। বন্ধুগণ, যখনই কোনো রাশি বা লগ্নের ক্ষেত্রে বর্ষফল আমি যখনই আপনাদের সামনে যখনই ব্যাখ্যা তুলে ধরি, তখনই চারটে যা স্লো মুভিং প্ল্যানেট যারা আছে, যেরকম আপনারা জানেন যে বৃহস্পতি, শনি এবং রাহু কেতু, এদের কারকতা কিন্তু মূল বিচার্য হিসেবে আমি ধরি। এবং সবথেকে যেটা মূল আলোচনার বিষয় তা হলো এই বর্ষে অর্থাৎ 2025 বর্ষে এই চারটে প্ল্যানেটই অর্থাৎ বৃহস্পতি, শনি, রাহু, কেতু প্রত্যেকেই কিন্তু নিজ নিজ ভাব রাশি পরিবর্তন করতে চলেছে। সুতরাং অবশ্যই বুঝতে পারছেন এই বছরটি একটি ভাইটাল বর্ষ হিসেবে কিন্তু আপনাদের জন্য সূচিত হতে চলেছে। তো আমি বছরের শুরুতে আমি 1 জানুয়ারিতে গ্রহ সন্নিবেশ আমি কেমন আছে তাই নিয়ে আমি আগে বলে নিয়ে তারপরে আমি বৃহস্পতি দিয়ে আলোচনা শুরু করব। দেখুন, 1 জানুয়ারি তারিখে কর্কট লগ্নের ক্ষেত্রে লগ্নে মঙ্গল শনির নক্ষত্রে বক্রী অবস্থায় অবস্থান করছে। তার সাথে কেতু রয়েছে 12 নম্বর নক্ষত্রে, রবি নক্ষত্রে তৃতীয়ভাবে, পঞ্চমে রয়েছে বুধ বৃশ্চিক রাশিতে 18 নম্বর নক্ষত্রে, ষষ্ঠে ধনুতে রয়েছে রবি 20 নম্বর নক্ষত্রে সপ্তম ভাবে, শুক্র রয়েছে 21 নম্বর নক্ষত্রে অষ্টমে অর্থাৎ কুম্ভে। শুক্র এবং শনি দুটো প্ল্যানেট একসাথে যুতি করছে, তার মধ্যে শনি রয়েছে 25 নম্বর নক্ষত্রে এবং শুক্র রয়েছে 23 নম্বর নক্ষত্রে। নবম ভাবে রাহু রয়েছে 26 নম্বর নক্ষত্রে অর্থাৎ মিনে। আর আপনাদের দ্বাদশ ভাবে বৃহস্পতি রয়েছে বক্রী অবস্থায় 4 নম্বর নক্ষত্রে। এই হলো 1 জানুয়ারি গ্রহ সন্নিবেশ ফর কর্কট রাশি এবং কর্কট লগ্ন। এবারে আলোচনা আমি শুরু করছি বৃহস্পতি গ্রহ দিয়ে। দেখুন, 13/5/2025 এই সময় অবধি বৃহস্পতি কর্কট রাশি লগ্নের জাতকদের জন্য কিন্তু একাদশভাবে অবস্থান করবে। তো আপনারা জানেন যে দেবগুরু বৃহস্পতির যা মূল কারক ভাব তা হলো প্রাপ্তি, অর্থাৎ ধনকারক গ্রহ, প্রাপ্তিকারক গ্রহ কিন্তু বৃহস্পতিকে, এবং অবশ্যই আপনারা জানেন যে বৃহস্পতি কিন্তু মূল কার্মিক শুভ গ্রহ হিসেবে আমরা সূচিত করি। এরপরে আরও অন্যান্য প্ল্যানেট আছে, কিন্তু বৃহস্পতি কারকতাকে কিন্তু মূল হিসেবে বিচার্য করা হয়।
তো এই বৃহস্পতি 13ই মে অর্থাৎ 1 জানুয়ারি থেকে 13ই মে 2025 পর্যন্ত একাদশভাবে অর্থাৎ বৃষ রাশিতে থাকাকালীন কিন্তু দৃষ্টি দিতে থাকবে তৃতীয় ভাব, পঞ্চম ভাব এবং সপ্তম ভাবে। আপনারা জানেন যে বৃহস্পতির দৃষ্টিকে বলা হয় অমৃত সমান। তো সুতরাং বৃহস্পতির দৃষ্টি যখন এই ভাবগুলোতে পড়বে, তো সুতরাং এই সমস্ত ভাবের শুভ ফল কিন্তু বৃহস্পতি অবশ্যই প্রদান করবে। যেরকমভাবে তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি জাতককে উৎসাহী, এনার্জেটিক, এনথুজিয়াস্টিক করবে। আপনি পজিটিভ থাকবেন, আপনি নিউ প্রজেক্টস, নতুন দায়িত্ব নিয়ে কিন্তু যেগুলো আপনি পাবেন সেগুলো কিন্তু আপনি সফলতার সাথে কমপ্লিট করতে পারবেন। ছোট ভ্রমণ বা শর্ট ট্যুরস কিন্তু হতে পারে এই সময়। বিদ্যার্থী যারা কোনো প্রকার এক্সামে বসবেন বা যারা কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছেন তাদের জন্য এই সময় খুবই শুভ। এছাড়া যে কোনো বয়সের স্টুডেন্টদের জন্য পড়াশোনার জন্য এটি খুবই শুভ সময়। যারা নিজেদের হবিকে নিজেদের প্রফেশন হিসেবে তৈরি করতে চাইছেন তাদের জন্য এই সময় শুভ। আমি কিন্তু 1 জানুয়ারি থেকে 13ই মে 2025 এই সময়কালটা কিন্তু ব্যাখ্যা করছি। আচ্ছা, এছাড়া যারা প্রফেসর, টিচার, লেকচারার এবং যারা বিভিন্ন প্রকার এডুকেশনাল মেটেরিয়াল বা শিক্ষা সামগ্রী নিয়ে যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই সময় শুভ হিসেবে সূচিত হবে। এছাড়াও বৃহস্পতি তৃতীয় ভাবের সাথে পঞ্চম ভাবেও কিন্তু দৃষ্টি প্রদান করবে। পঞ্চমে দৃষ্টি পড়ার জন্য আপনারা আপনাদের মধ্যে কিন্তু ইনোভেটিভ আইডিয়া কিন্তু যা আপনাদের মধ্যে তৈরি হবে বা তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন এবং এই ইনোভেটিভ আইডিয়ার জন্য আপনারা কিন্তু আপনাদের সোসাইটি বা সমাজের বুকে কিন্তু খ্যাতি বা ফেম কিন্তু অর্জন করবেন। এছাড়া আপনাদের সমাজে কিন্তু আপনার সমাজে রিকগনিশন বাড়বে। নট অনলি দ্যাট, এই ইনোভেটিভ আইডিয়া তৈরির কারণে আপনি কিন্তু আপনার প্রফেশনাল ফিল্ড বা পার্সোনাল ফিল্ডে বা সোশ্যালি কিন্তু আপনি যথেষ্ট সম্মানিত হবেন। এছাড়া যারা এই সময়ে যারা নিউ চাইল্ডের যারা প্ল্যানিং করছেন তো তাদের জন্য কিন্তু 1 জানুয়ারি থেকে 13ই মে 2025 কিন্তু খুব শুভ সময়। এছাড়াও যাদের এখনো বিবাহ হয়নি, বিবাহের জন্য চেষ্টা চলছে, তাদেরও কিন্তু বিবাহ করার জন্য 1 জানুয়ারি থেকে 13ই মে এই সময়টি কিন্তু খুবই আদর্শ সময়। বিশেষত ন্যাটাল চার্টে যদি মঙ্গল এবং শুক্রের সাথে বৃহস্পতির অর্থাৎ গোচরগত বৃহস্পতির যদি সংযোগ থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই 100% কনফার্ম যে এই বছরে আপনাদের বিবাহ হবে। আমি একটু ভেঙে ব্যাখ্যা করে বলছি। মহিলাদের ক্ষেত্রে ন্যাটাল চার্টের মঙ্গলের সাথে যদি ট্রানজিটের বা গোচরকালীন বৃহস্পতি যদি সংযোগ করে তাহলে এই সময় অবশ্যই বিবাহ হওয়া উচিত বা হবে। এবং পুরুষদের চার্টের ক্ষেত্রে ন্যাটাল চার্টের শুক্রের সাথে যদি গোচরগত বা ট্রানজিটের বৃহস্পতি যদি এই সময় সংযোগ করে তাহলে অবশ্যই কিন্তু এই সময় পুরুষদের ক্ষেত্রে অবশ্যই বিবাহকারক শুভ সময়। চলে আসি যারা বিজনেস করছেন 13ই মে 2025 অবধি তাদের জন্য ভালো সময়। এছাড়াও যদি দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের যদি সম্পর্কের মধ্যে কোনো প্রকারের সমস্যা অতীতে এসে থাকে তাহলে এই সমস্যা কিন্তু এই যে সময়টা এই ডিউরেশনের মধ্যে কিন্তু অবশ্যই মিটে যাবে বা মিটে যাওয়ার সম্ভাবনা আমি পাচ্ছি। এছাড়াও কিন্তু নিউ বিজনেস ডিলস যারা করছেন তাদের বিজনেস ডিলস কিন্তু ফাইনাল হবে। 14ই মে 2025 নাগাদ বৃহস্পতি গোচর করবে আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে এবং দ্বাদশভাবে থাকাকালীন চতুর্থ ভাব, ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাবে কিন্তু সেই বৃহস্পতির দৃষ্টি দিতে থাকবে। দ্বাদশভাবে বৃহস্পতি জেনারেলি বিভিন্ন প্রকারের এক্সপেন্সেস বা খরচা কিন্তু বাড়িয়ে তোলে। এছাড়া যদিও এটা বলা যেতে পারে যে খরচা কিন্তু আপনাদের কিন্তু শুভ বা জেনারাস উপায়তেই কিন্তু হবে এবং সেই খরচা অবশ্যই কিন্তু প্রোডাক্টিভ খরচা হবে। যেমন আপনি কোনো প্রকারের কিন্তু গৃহ ক্রয় যদি করেন বা যদি গৃহ রিনোভেশন যদি করেন, মেরামতি যদি করেন, বাড়িতে কোনো প্রকারের শুভ অসপিশিয়াস কোনো অকেশন বা শুভ অনুষ্ঠান হলো সেই পারপাসে খরচা হলো, কোনো প্রকারের আপনি বাহন বা কোনো প্রকারের আপনি 4 হুইলার ক্রয় করলেন সেই পারপাসে খরচা হলো, অর্থাৎ খরচা সবই কিন্তু আপনার প্রোডাক্টিভ খরচা, কিন্তু সেটা অ্যাকচুয়ালি সাম কাইন্ড অফ এক্সপেন্সেস এবং অবশ্যই সেই খরচা কিন্তু শুভ হবে। এরপরে চলে আসি আপনাদের বৃহস্পতি যেহেতু এই চার্টের ক্ষেত্রে অর্থাৎ কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি ষষ্ঠ ভাব এবং নবম ভাবের লর্ড, তো সেই ষষ্ঠ নবম প্রতি দ্বাদশ ভাবে থাকাকালীন কিছু হেলথ রিলেটেড ইস্যুও কিন্তু আপনাদেরকে দেবে।
যেরকম কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রু আপনাদের ক্ষেত্রে কিন্তু হয়রান করতে পারে। যাদের ক্ষেত্রে ফরেন কানেকশন বা বিদেশে কোনো কানেকশন তারা করতে চাইছেন, তো সেই সময়টা অর্থাৎ 13ই মে অনওয়ার্ডস কিন্তু শুভ সময়। যারা স্পিরিচুয়াল প্র্যাকটিসের সঙ্গে যুক্ত তাদের এই সময় শুভ কাজ করবে। এটা জানতে হবে যে ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব এই তিনটি কিন্তু একটি ত্রিকোণ ভাব, অর্থাৎ মূল ত্রিকোণ ভাব। তো সুতরাং এবং বৃহস্পতি যখন দ্বাদশ ভাব থেকে এই তিনটে ভাবে দৃষ্টি দেবে, তো সুতরাং এই 6, 8, 12 কিন্তু ত্রিকোণ অ্যাক্টিভেটেড হবে এবং ফলে আধ্যাত্মিক চর্চা বা স্পিরিচুয়াল প্র্যাকটিসের জন্য এটি কিন্তু খুবই শুভ সময়। এছাড়াও যারা চ্যারিটেবল ওয়ার্ক যারা করেন বা যারা করতে চান তারাও কিন্তু এই সময়টা শুরু করতে পারেন, যথেষ্ট ভালো সময়। আর এটুকুও বলে রাখি, দ্বাদশভাবে বৃহস্পতি ডিপোজিটেড থাকার কারণে আপনাদের স্পিরিচুয়াল প্র্যাকটিস বা চ্যারিটেবল ওয়ার্ক যদি আপনারা করেন তাহলে কিন্তু বড় সড়ো আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন। তার কারণ হচ্ছে বৃহস্পতি দ্বাদশভাবে বসে চাইবে যে আপনি যে এক্সপেন্সেস করবেন সেটা কিন্তু যেন সৎ পথে বা সেটা যেন জনকল্যাণমূলক কাজের জন্য যেন হয়। যদি সেটা হয় তাহলে কি হবে, যদি আপনি দেখা যাবে চ্যারিটেবল ওয়ার্ক বা স্পিরিচুয়াল প্র্যাকটিসের জন্য যদি আপনি এক্সপেন্সেস কিছু মাত্রায় করেন, অল্প হলেও যদি করেন, দেখা যাবে এর ফলে বৃহস্পতি কিন্তু আপনাকে একটা শুভ ফল দেবে। কি শুভ ফল? যে আপনাকে হেলথ রিলেটেড ইস্যুসটা কিন্তু কম হবে বা হয়তো বা হবেই না। এটা একটা অদ্ভুত কিন্তু ব্লেসিং বলতে পারেন। বৃহস্পতিকে গুরু বলা হয়, আপনারা জানেন যে বৃহস্পতিকে গুরু বা শিক্ষক বলা হয়। তো বৃহস্পতি যেভাবেই বসুক না কেন সেই ভাব রিলেটেড কিছু না কিছু লার্নিং বা কিছু না কিছু কিন্তু শিক্ষা বৃহস্পতি দিয়ে যায়। দ্বাদশভাবে থাকলে কি হবে, যে নানা প্রকারের বাধা বিপত্তি বা অবস্টাকেলসের মধ্যে দিয়েও কিন্তু বৃহস্পতি আপনাদের শিক্ষাদান করবে এবং এই শিক্ষা প্রাপ্তি যা বৃহস্পতি 2025 বর্ষেই আপনাদের কিন্তু প্রদান করবে যে শিক্ষাটা, এবং সেই শিক্ষা কিন্তু আগামী বছর অর্থাৎ ফার্দার সময়তে কিন্তু সেই শিক্ষাগুলো আপনার কাজে লাগবে আপনার পরবর্তী জীবনে গ্রোথ বা পরবর্তী জীবনে প্রোগ্রেসের জন্য। দ্বাদশভাবে বৃহস্পতি থাকাকালীন একটু সতর্ক থাকবেন যে কোনো প্রকারের বিতর্ক বিবাদে যেন জড়িয়ে না পড়েন। এছাড়াও চেষ্টা করবেন যে কারুর কথায়, কারুর মুখের কথায় ব্লাইন্ডলি তার উপর ফেথ করে, ব্লাইন্ডলি তার উপর ট্রাস্ট করে কাউকে কোনো প্রকার টাকা কিন্তু দিতে যাবেন না। 13ই মে অনওয়ার্ডস সময়ের কথা আমি বলছি, তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন বা টাকা কিন্তু চোট হয়ে যেতে পারে। দ্বাদশভাবে বৃহস্পতি শরীরে আপনাদের ফ্যাট বৃদ্ধি করতে পারে, মেদ বৃদ্ধি করতে পারে, কিছুটা ক্ষেত্রে কোলেস্টেরলের প্রবলেম যাদের আছে তাদেরকে সেই সমস্যা কিন্তু বৃদ্ধি করতে পারে। আর সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যে 13ই মে অনওয়ার্ডস শরীরের যত্ন নেবার চেষ্টা করবেন। 18ই অক্টোবর অনওয়ার্ডস, 18ই অক্টোবর 2025 অনওয়ার্ডস বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব থেকে লগ্নভাবে কিন্তু প্রবেশ করবে, অথবা যাদের রাশি তাদের সরাসরি রাশিতেই কিন্তু বৃহস্পতি প্রবেশ করবে। এটা কিন্তু 2 মাসের জন্য থাকবে এবং এই 2 মাস কিন্তু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় ওখানে অবস্থান করবে। আপনারা জানেন যে কর্কট রাশিতে প্রথম 3 ডিগ্রিতে কিন্তু বৃহস্পতি এক্সল্টেড বা উচ্চস্থ হয়। তো সেখানে লগ্নে যখন সুপ্রিম বৃহস্পতি, সুপ্রিম জুপিটার যখন আপনার ডিপোজিটেড থাকছে, যা আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ ফল বয়ে আনবে এবং এই 2 মাসে প্রভূত পরিমাণে শুভ ঘটনা কিন্তু আপনাদের জীবনে ঘটতে থাকবে। 5/12/2025 অর্থাৎ ডিসেম্বরের 5 তারিখ অনওয়ার্ডস বৃহস্পতি আবারও কিন্তু রেট্রোগ্রেড হয়ে ব্যাক করবে দ্বাদশভাবে এবং পূর্বের মতোই কিন্তু আমি যা একটু আগে আলোচনা করলাম, দ্বাদশভাবে থাকাকালীন বৃহস্পতির যা ফল তা কিন্তু বৃহস্পতি আবারও পূর্বের মতো দিতে থাকবে। চলে আসি প্রতিকারে। প্রতিকার যা করতে পারেন, বৃহস্পতিবার দিনটা চেষ্টা করুন ফাস্টিং বা উপবাস রাখার যারা পারবেন। এছাড়াও যদি পারেন বিদ্যা রিলেটেড বা এডুকেশন রিলেটেড কোনো বিষয়ে কাউকে সাহায্য করা, যেরকমভাবে আপনার যদি প্রতিবেশী বা আপনার পরিচিত যদি কারোর এডুকেশনে কোনো প্রকার সাপোর্টের দরকার হয় তাহলে সেই সাপোর্ট কিন্তু দিতে পারেন, তাহলে এটাও কিন্তু বৃহস্পতি অনেকটা প্রতিকারে কাজ করবে। এছাড়াও আপনাদের জন্য একটি বীজ মন্ত্র আমি বলে দিতে চাইছি, একটু শুনে নেবেন বা নোট করে নেবেন। তা হলো ওম গ্রাম গ্রিম গ্রৌম সহ গুরবে নমঃ। এই বীজ মন্ত্র যদি 108 বার যদি জপ করতে পারেন প্রতিদিন অন্তত একটি করে মালা, তাহলে যথেষ্ট শুভ ফল পাবেন। চলে আসি শনিকে নিয়ে আলোচনায়।
শনি পার্টিকুলারলি এই চার্টের ক্ষেত্রে, চার্ট বলতে আপনার কর্কট রাশি এবং কর্কট লগ্নের জন্য শনি মকর এবং কুম্ভ সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি হয়ে বর্তমানে কিন্তু কর্কট রাশি লগ্নের জন্য শনি অষ্টম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতেই কিন্তু অবস্থান করছে। তো এটা আপনাদের জানিয়ে নিই যে শনি অষ্টম ভাবে কর্কটের ক্ষেত্রে থাকার জন্য এই সময়টি কিন্তু খুব একটা শুভ ছিল না, অন্ততপক্ষে গত 2.5 বছর সময়। তো এটা কিন্তু আপনাদের জন্য বলতে পারি যে শনি, যেহেতু আপনারা জানেন যে 2.5 বছর পর পর গৃহ চেঞ্জ করে, তাহলে যেহেতু অষ্টম ভাব থেকে শনি 2.5 বছর পরে আপনাদের নবম ভাবে ডিপোজিট হতে চলেছে, তাহলে অবশ্যই এটা কিন্তু কর্কট রাশি লগ্নের জাতকদের জন্য একটা বিগেস্ট ব্রেকিং নিউজ বলা যেতে পারে। যদি আপনার কর্কট রাশি হয় তাহলে আপনাদের ক্ষেত্রে ঢাইয়া শেষ হতে চলেছে, শনির ঢাইয়া, এবং আগামী ভবিষ্যতেও কোনো প্রকারের সাড়ে সাতি বা ঢাইয়া আপনাকে পীড়িত করবে না, অন্তত আগামী কয়েক বছর তো একেবারেই নয়। সুতরাং এটাও একটা বড় স্বস্তির কারণ কিন্তু আপনাদের জন্য হতে চলেছে। এছাড়া 2.5 বছর ধরে আপনারা যে তীব্র মানসিক টেনশনের মধ্যে ছিলেন তাও কিন্তু এক এক করে আপনাদের শেষ হতে চলেছে। 29শে মার্চ থেকে শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু অষ্টম ভাব থেকে নবম ভাবে কিন্তু প্রবেশ করার সাথে সাথে আপনার স্যাটার্ন রিলেটেড যত সমস্যা দুশ্চিন্তা সেগুলো কিন্তু শেষ হতে চলেছে। যদিও এটা বলি যে বছরের প্রথম 3টে মাস অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি এবং গোটা মার্চ মাস কিন্তু শনি অষ্টম ভাবেই থাকবে এবং বৃহস্পতি সেই একই সময় কিন্তু দ্বাদশ ভাবে ডিপোজিটেড থাকবে। ফলে শনির কুপ্রভাব বৃহস্পতির পজিটিভ এফেক্টের কারণে কিন্তু কিছুটা হলেও প্রশমিত হবে, কারণ দ্বাদশভাবে বৃহস্পতি থাকাকালীন তার কিন্তু নবম দৃষ্টি পড়বে অষ্টমভাবে শনির উপরে। ফলে কিছুটা হলেও শনির নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু বৃহস্পতির পজিটিভ দৃষ্টিতে কিন্তু প্রশমিত হবে। 29শে মার্চ শনি অষ্টম ভাব থেকে আপনাদের নবম ভাবে প্রবেশ করবে এবং রাহুর সাথে কিন্তু যুতি করবে, এবং এই সময়টা আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। আমি আপনাদের সময়সীমা বলে দিচ্ছি। 29শে মার্চ 2025 থেকে 18ই মে 2025 শনি রাহু যুতি করবে আপনাদের ক্ষেত্রে নবম ভাবে অর্থাৎ মীন রাশিতে। এই 50-51 দিন কিন্তু যথেষ্ট সাবধানতার সাথে আপনাদের চলতে হবে। আমি বলে দিই যে আপনারা জানেন যে ভাগ্যভাব মানে 9th ভাবে যখন চণ্ডাল অর্থাৎ ম্লেচ্ছকারক জবনকারক গ্রহ যখন রাহু অবস্থান করছে, তার সাথে যখন শনি, সে নিজেও একটি ক্রূর গ্রহ, তার সাথে যখন যুতি হচ্ছে, তো সেটা কিন্তু সমস্যা বলতে কিছু সমস্যা দেবে। আমি সমস্যাগুলো এক এক করে তুলে ধরছি। মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি কিন্তু দিতে পারে, কাদের সাথে, বিজনেস পার্টনারের সাথে দিতে পারে, ওয়াইফের সাথে দিতে পারে। এছাড়াও গুরুজন, পিতা, সুপিরিয়র বা সিনিয়র বা গুরুজন স্থানীয় মানুষদের সাথে কিন্তু কোনো প্রকারের বিতর্ক বিবাদে কিন্তু জড়িয়ে পড়তে পারেন। ফলে পিতা স্থানীয় বা গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে কিন্তু আপনাদের সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা। এই 50-51 দিন অর্থাৎ আরেকবার বলছি 29শে মার্চ থেকে 18ই মে অবধি সময়, এই 50-51 দিন কোনো প্রকারের ইম্পর্টেন্ট কাজ না করতে পারাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। কারণটা হচ্ছে যে রাহু শনি এই যুতি থাকার কারণে কিন্তু আমি আপনাদের ক্ষেত্রে প্রেসক্রাইব করব বা সাজেশন দেব কোনো প্রকারের হঠকারিতা বা ঝুঁকিপূর্ণ কাজ এই সময় একেবারেই করবেন না। এই 50-51 দিন আপনি দেখবেন যে রাহু শনি যুতি ভাগ্যস্থানে থাকার জন্য গুরুজন এবং পেরেন্টসদের সাথে যেন কোনো প্রকারের বিতর্ক বিবাদ বা ভুল বোঝাবুঝি না হয়, বরং চেষ্টা করুন গুরুজন স্থানীয় মানুষ এবং পেরেন্টস বা পিতামাতার আশীর্বাদ নিতে চেষ্টা করুন। পারলে গোমাতার সেবা করুন, গুরুজন সেবা করুন, বিকলাঙ্গদের সেবা করুন। এই সময়টা এই 50-51 দিন ফলে কিন্তু যথেষ্ট ভালো এই সময় থাকতে পারবেন। 18ই মে অনওয়ার্ডস আপনাদের ক্ষেত্রে রাহু মুভ করে যাবে অষ্টম ভাবে এবং শনি নবমেই কিন্তু একাকী বসে থাকবে পরবর্তী 2.5 বছরের জন্য। নবমের শনিকে খুব একটা যে শুভ তা বলা যায় না, তবুও অষ্টম ভাবের তুলনায় কিন্তু বহুলাংশে শনি এখানে আপনাদের শুভ ফল প্রদান করবে। গত আড়াই বছর ধরে যা যা আপনারা খারাপ ফল পেয়েছেন তার বিপরীত কিন্তু এই সময় পাবেন। অর্থাৎ আমি বলছি 29শে মার্চ অনওয়ার্ডস, স্পেশালি জোর দিয়ে বলছি 18th অফ মে অনওয়ার্ডসের সময় আমি বলছি। তো এর পরবর্তী কিন্তু আপনাদের আমি বলে দিতে চাইছি, মানে শনি নবমে ডিপোজিট হওয়ার পরে পরবর্তী 7.5 বছর
শনির যা যা ট্রানজিট আপনাদের হবে, কারণ আপনারা জানেন যে শনি প্রতি 2.5 বছর পর পর কিন্তু একটি করে রাশি পরিবর্তন করে, তো পরবর্তী 7.5 বছর মানে 3বার শনি রাশি পরিবর্তন হবে। তো এই 3টে রাশির পরিবর্তন বা 3টে ট্রানজিটও যা চলবে সবই কিন্তু আপনার ভাগ্যের জন্য বা আপনাদের জন্য কিন্তু শুভ ফলদায়ী হতে চলেছে। নবমে শনি মানুষজনের থেকে আপনারা গুড অ্যাডভাইস কিন্তু পাবেন। যদি হায়ার এডুকেশন করে থাকেন তাহলে ভালো ফল পাবেন। যদি পাবলিশিং ইন্ডাস্ট্রির সঙ্গে যদি যুক্ত থেকে থাকেন, যদি আধ্যাত্মিক জগতে যদি মানুষ হন, যদি বিদেশ যাত্রা যদি করতে চান, তাহলে এই সময় শনি কিন্তু শুভ ফল প্রদান করবে। নবমে বসে শনি আপনাদের ক্ষেত্রে একাদশ ভাব, তৃতীয় ভাব এবং ষষ্ঠ ভাবে একাধারে দৃষ্টি দিতে থাকবে এবং সেই সব ভাবের কিন্তু গ্রোথ, বৃদ্ধি বা এক্সপ্যানশন কিন্তু করাতে থাকবে। ফলে আপনি দেখুন, তৃতীয়, ষষ্ঠ এবং একাদশ ভাবকে কিন্তু গ্রোথ বা এক্সপ্যানশনের কারক ভাব বলা হয়। ফলে এই সময়তে শনির দৃষ্টি পড়ার কারণে আপনি যতটাই আপনি এফোর্ট দিতে পারবেন ততটাই কিন্তু লাভবান হবেন, এটা জানিয়ে দিলাম। যদিও শনির, যেহেতু শনিকে ডিলে বা স্লো বা মুভিং তার কারকতার জন্য বলা হয় যে শনির দৃষ্টি পড়ার কারণে কিন্তু রেজাল্টগুলো কিছুটা সাময়িক ধীর গতিতে হয়তো আসবে, কিন্তু এটুকু কনফার্ম বলতে পারি যে নিশ্চিত রেজাল্ট কিন্তু পাবেন। শনি যতদিন কর্কট রাশি, কর্কট লগ্নে জাতকদের জন্য অষ্টমভাবে অবস্থান করেছে ততদিন কিন্তু শনি অস্থিরতা বাড়াবে। অর্থাৎ আমি বলে দিতে চাইছি যে 1 জানুয়ারি থেকে 29 মার্চ পর্যন্ত সময় কিন্তু অষ্টমে থাকাকালীন অস্থিরতা বাড়বে, হেলথ ইস্যুস বাড়াবে, ইনডিসিসিভনেস বাড়াবে, আচ্ছা মান সম্মান নষ্ট করবে এবং আপনাদের কোনো প্রকার দেখা যাবে যে ভুল কাজের জন্য কিন্তু আপনাদের এগেনস্টে কোনো প্রকার তদন্ত বা এনকোয়ারি পর্যন্ত হতে পারে। এছাড়া এই সময় অষ্টমভাবে শনি থাকাকালীন এই 3 মাস অর্থাৎ জানুয়ারি থেকে 29 মার্চ পর্যন্ত কিন্তু কোনো প্রকার গুপ্ত রোগও শনি দিতে পারে। তো এই সমস্ত খারাপ সময় পেরিয়ে গিয়ে 29 মার্চ পরবর্তী সময়, বিশেষ করে পোস্ট 18 মে বলছি, যখন শনি পুরোপুরিভাবে একাকী কিন্তু নবমভাবে বসে থাকবেন, সেই সময় থেকে কিন্তু আপনারা পুরোপুরি এই খারাপ ফলগুলো অতিক্রম করে গিয়ে কিন্তু অগ্রসর হবেন গ্রোথ বা এক্সপ্যানশনের দিকে। চলে আসি শনির প্রতিকারের ক্ষেত্রে। চেষ্টা করুন গুরুজনদের সেবা শুশ্রূষা করুন, মাতা পিতার আশীর্বাদ নিন। একটি বীজ মন্ত্র আপনাদের বলে দিচ্ছি, সেটা পারলে জপ করবেন 108 বার প্রতিদিন 1 মালা। মন্ত্র হলো ওম প্রাম প্রিম প্রৌং সহ শনিশ্চরায় নমঃ। এই বীজ মন্ত্র 108 বার মালা আপনারা প্রতিদিন যদি জপ করেন উপকার পাবেন। তার সাথে যদি হনুমানজির পূজা করতে পারেন তো যথেষ্ট শুভ ফল কিন্তু শনির অষ্টমে থাকাকালীনও কিন্তু পাবেন। চলে আসছি রাহু নিয়ে আলোচনায়। রাহু 1 জানুয়ারি থেকে 18 মে এই সময় অবধি কিন্তু আপনাদের নবমভাবে থাকবে। যদিও নবমে রাহু উপার্জনের জন্য খারাপ নয়, তো সাথে কিন্তু 29 মার্চ অনওয়ার্ডস শনি যখন নবমে প্রবেশ করবে এবং সেই সময় কিন্তু একসাথে 6টি গ্রহ নবমভাবে চ্যুতি করে একটি গ্রহণযোগ কিন্তু তৈরি করবে এবং সেই সময় যদি আপনাদের বলা যেতে পারে সেই সময় নবম ভাব সংক্রান্ত একটি কিন্তু বিশৃঙ্খলা অবস্থা তৈরি করবে। তো ডেফিনেটলি কিন্তু 29 মার্চ থেকে 14 এপ্রিল এই সময়টা আপনাদের কিন্তু যথেষ্ট সতর্কতার সাথে কিন্তু চলতে হবে। রাহু নবমে খারাপ বলা যায় না, কর্ম ভালোই করাবে, উপার্জনও দেবে, কিন্তু ধর্মীয় বিষয় ত্রিকোণ রাশিতে যদি আপনাদের ম্লেচ্ছ চণ্ডালকারক গ্রহ রাহু যদি বসে যায় তাহলে জাতকের চিত্তকে কলুষিত করে। হতে পারে আপনি কোনো প্রকার কুসঙ্গে পড়ে গেলেন, কোনো প্রকারের আনকনভেনশনাল বা অপ্রচলিত কাজকর্মে জড়িয়ে পড়তে পারেন। দেখা যাবে কিছু এমন অসামাজিক কার্যের প্রতি আপনার আকর্ষণ হয়তো বৃদ্ধি পেল যেটাকে কিন্তু সোশ্যালি বা সামাজিক দৃষ্টিভঙ্গিতে কিন্তু ভালোভাবে দেখা হয় না। এছাড়াও কিন্তু গুরুজন, পিতামাতা, শিক্ষক, সুপিরিয়ার, সিনিয়র্সদের সঙ্গে কিন্তু বিতর্ক বা বাদানুবাদে জড়িয়ে পড়তে পারেন। নবমে রাহু আপনাকে এরকম করবে যে মানুষের শুভ অ্যাডভাইসগুলো কিন্তু শুনতে ভালো লাগবে না। যতদিন, আমি আবার বলছি, যতদিন রাহু কিন্তু নবমভাবে ডিপোজিটেড থাকবে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আমি বলছি এটা 1 জানুয়ারি থেকে 18 মে অবধি সময়। তো এই সময় দেখা যাবে যে আপনি মানুষের শুভ অ্যাডভাইসগুলো কিন্তু আপনাদের শুনতে ভালো লাগবে না। ফলে পিতামাতা, গুরু, শিক্ষক, সুপিরিয়ার, সিনিয়র্সদের সাথে কিন্তু মত পার্থক্য ঘটাবে। রাহু নবমে বসে লগ্নভাব এবং পঞ্চম ভাবকেও কিন্তু পীড়িত করবে বা এফেক্টেড করবে, ফলে ত্রিকোণগুলি কিন্তু নেগেটিভ ভাবে কিন্তু পীড়িত হবে।
এছাড়া বলা যেতে পারে যখন রাহু আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে ব্যাক করলো, অর্থাৎ সেটা হচ্ছে 18ই মে অনওয়ার্ডস, সেই সময় রাহু কিন্তু অষ্টমভাবে থেকে কিন্তু কোনো প্রকার বদনামি দিতে পারে আপনার এগেনস্টে, কোনো প্রকারের কিন্তু কোনো ভুল কাজের জন্য কিন্তু আপনার এগেনস্টে কোনো প্রকারের এনকোয়ারি হতে পারে আপনার এগেনস্টে, আপনার আপনার দেখা যাবে যে ওয়াইফের সাথে কোনো প্রকারের সমস্যা তৈরি হলো বা ওয়াইফের কোনো সমস্যা তৈরি হলো, শ্বশুরবাড়ি রিলেটেড কোনো সমস্যা আসতে পারে, কোনো প্রকারের গুপ্ত রোগ কিন্তু দিতে পারে এই রাহু। এছাড়াও কিন্তু কুসঙ্গ জড়িয়ে পড়তে পারেন, চরিত্রে কিন্তু ইমব্যালেন্স বা কুচরিত্রও কিন্তু এই সময় গ্রো করতে পারে, বদনামি দিতে পারে। এছাড়াও কিন্তু হেলথ ইস্যুস এবং মাইনর বা ছোটোখাটো সার্জারিও কিন্তু এই রাহু দিতে পারে। যদিও কুম্ভ রাহুর কিন্তু নিজ রাশি এবং মিত্র ভাব, তবুও যেহেতু এটা অষ্টম ভাব রাশি এবং লগ্নের ক্ষেত্রে, কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে, ফলে রাহু এখানে কিন্তু তার শুভফল পুরোপুরি দিতে পারবে না। তবুও আপনাদের বলে দিই, যদি দেখা যায় যে মহাদশা এবং অন্তর্দশা শুভফল দিচ্ছে, তাহলে অষ্টম ভাবস্থ কুম্ভ রাশি রাহু কিন্তু সাডেনলি আপনাকে কিছু প্রফিট বা লাভও কিন্তু দিয়ে দিতে পারে। অর্থাৎ এটা কাদের ক্ষেত্রে বলছি, যারা হয়তো কোনো প্রকারে ফাটকা রিলেটেড কিন্তু বিজনেস বা শেয়ারের ক্ষেত্রে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই অষ্টমে রাহু পরবর্তী 1.5 বছরে, অর্থাৎ 18 মে অনওয়ার্ডস কিন্তু শেয়ার বা ব্রোকিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের কিন্তু সাডেন কিছু প্রফিট বা কিছু লাভ কিন্তু দিয়ে দিতে পারে, কিন্তু সেটা অল অফ আ সাডেন। এবারে কিন্তু যদি দেখা যায় যে মহাদশা অন্তর্দশা কিন্তু শুভ চলছে না, তাহলে অষ্টমে রাহু কিন্তু ট্রাবল তৈরি করতে পারে এবং তার সাথে কিন্তু কোনো প্রকারের বড় সড়ো কিন্তু অর্থ ক্ষতি বা লসও কিন্তু করিয়ে দিতে পারে। প্রতিকার রাহুর ক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা শিব পূজা, শক্তি পূজা, দেবী পূজা করুন, শুভ ফল অবশ্যই পাবেন। চলে আসি কেতু নিয়ে আলোচনায়। কেতু আপনাদের ক্ষেত্রে আমি বলে দিই, কেতু এই মুহূর্তে 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি থেকে 18ই মে এই সময়কালীন কিন্তু আপনাদের কর্কট রাশি, কর্কট লগ্নের জাতকদের জন্য কিন্তু তৃতীয়ভাবে থাকবে। মোটামুটিভাবে তৃতীয়ভাবের যে কেতু, এই কেতুকে কিন্তু শুভ বলা হয়, শুভ ফলদায়ী বলা হয়। এই কেতু কিন্তু আপনাদের মধ্যে কম্পিটিটিভনেস বাড়াবে এবং এনার্জি লেভেলকেও কিন্তু এনহ্যান্স বা ইনক্রিজ করবে, উৎসাহ উদ্দীপনা দান করবে। কিন্তু দেখা যাবে যে দশা অন্তর্দশা যদি খারাপ চলে, তবে আপনাকে কিন্তু নিরুৎসাহী করতে পারে, আপনার মধ্যে অসন্তোষ গ্রো করাতে পারে, আপনাকে হতাশাগ্রস্ত কিন্তু অনুভব করাতে পারে। এরকম হতে পারে যে হঠাৎ করে কাজে মন লাগছে না, আলস্য চেপে বসবে, হঠাৎ করে মাথা গরম করে ফেলতে পারেন। দেখা যেতে পারে এই রকম ক্ষেত্রে যদি দশা অন্তর্দশা খারাপ চলে, তাহলে হঠাৎ করে ভুলভাল স্থানে গমন করা বা ভুলভাল মানুষজনের সাথে যুক্ত হওয়া বা কোনোভাবে নর্মাল সাধারণ মানুষজনের সাথে বিতর্ক বিবাদে জড়িয়ে পড়া, এই সমস্ত কিন্তু করতে পারে। তাই উপরোক্ত বিষয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে। নর্মালি তৃতীয় ভাবের কেতু, আবারও বলছি, অশুভ ফল দেয় না। কিন্তু আপনার দেখা যাচ্ছে যে প্ল্যানেটারি চার্টে, ন্যাটাল চার্টে যদি তৃতীয়ভাবে রাহু অথবা শনির মতো যদি প্ল্যানেট যদি বসে থাকে এবং কেতু ট্রানজিটে ওর উপর দিয়েই যদি পাস করতে থাকে, তবে কিন্তু আপনাকে অশান্ত করবে এবং আপনার কিন্তু হট টেম্পার হওয়ার কিন্তু প্রবণতা থাকবে। কেতু এছাড়াও কিন্তু আপনাদের বাড়তি ভালো কিছুর মধ্যে বলি, তৃতীয় ভাবস্থ কেতু কিন্তু আপনাদেরকে শত্রু বিজয় করাবে, কম্পিটিটিভ ফিল্ডে জয়লাভ করাবে। যারা দেখা যাবে যে আর্মিতে আছেন, পুলিশে আছেন বা যারা স্পোর্টস পার্সন, যারা খেলোয়াড়, তাদের ক্ষেত্রেও কিন্তু কেরিয়ার গ্রোথ দেবে। 18ই মে 2025-এর পর কেতু আপনাদের ক্ষেত্রে ট্রানজিটে দ্বিতীয়ভাবে কিন্তু গমন করবে এবং চন্দ্র রাশি থেকে অথবা লগ্ন থেকে কেতু যদি দ্বিতীয়ভাবে থাকে বা ডিপোজিট যদি করে, সেটাকে খুব একটা শুভ বলে মানা হয় না। দেখা যাবে যে আপনার কথা বা বাক্য বা স্পিচ দেখা যাবে যে কর্কশ বা রূঢ় এই সময় হয়ে যেতে পারে। আপনারা দেখা যাবে যে ফ্যামিলি মেম্বার্সদের সাথে কোনো প্রকারের কিন্তু আপনি বিতর্ক বিবাদে জড়িয়ে পড়ে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে। এছাড়াও খাদ্যাভ্যাসে কিন্তু অরুচিও এই সময় কেতু দিতে পারে। দেখা যাবে যে আপনি যেরকম ধরনের খাবার পছন্দ করেন, আপনার টেস্টি বা আপনার পছন্দ মতো খাবার কিন্তু আপনি পাচ্ছেন না। কিভাবে মানে আপনাকে হয়তো বাধ্য হয়ে স্বাদহীন বা রুচিহীন খাবার কিন্তু খেতে হচ্ছে। এটা তাদের ক্ষেত্রে হতে পারে যারা হস্টেল বা পেইং গেস্টে আছেন, অথবা দেখা যাবে যে আপনার যে রাঁধুনি আছেন তিনি হয়তো সেভাবে ভালো রান্না করতে পারছেন না বা রাঁধুনি হয়তো পরিবর্তন করেছেন, তো তার রান্না আপনার পছন্দ হচ্ছে না। তো এইরকম বিষয় কিন্তু কেতু আপনাদের ক্ষেত্রে খাদ্যে অরুচি বা স্বাধীন রুচিহীন কিন্তু খাবার খেতে বাধ্য করা, এরকম একটা ব্যাপার কিন্তু তৈরি করতে পারে।
এছাড়াও কেতু দ্বিতীয়ভাবে থাকাকালীন কিন্তু দাঁত রিলেটেড কোনো প্রকার সমস্যা, ডেন্টাল রিলেটেড সমস্যা, চোখের কোনো সমস্যা, মাউথ ইনফেকশন, মুখে কোনো প্রকারের আঘাত বা ক্ষত সৃষ্টি করা, প্লাস ফিনান্সিয়াল বা ব্যালেন্স কিছু ক্ষেত্রে খারাপ করা এবং সেভিংস কিন্তু কম করতে পারে। প্রতিকারের ক্ষেত্রে আপনাদের বলে দিই, যারা কেতুর প্রতিকার চাইছেন তারা ভগবান গণেশের পূজা বা গণপতিজির পূজা করতে পারেন। এর সাথে সাথে বলে দেব যে স্ট্রিট ডগস বা রাস্তার কুকুরকে যদি খাবার দান করেন কেতুর জন্য অবশ্যই ভালো প্রতিকার পাবেন। এছাড়াও আপনাদেরকে বলবো অসহায় গরিব মানুষদের জন্য কিছু সাহায্য যদি এই সময় করতে পারেন, যেমন এখন শীতকাল চলছে, তো দেখা গেল কিছু শীত বস্ত্র আপনার সামর্থ্য মতো, আপনার সাধ্য মতো আপনি কোনো গরিব অসহায় পীড়িতকে আপনি দান করছেন, তাহলে কিন্তু কেতুর আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু সুফল পাবেন। আমি আরেকটি বিষয় এখানে মেনশন করে দিতে চাইব যে কর্কট রাশি লগ্নের জাতকদের জন্য কিন্তু মার্চ এবং সেপ্টেম্বর এই দুটো মাসে কিন্তু দুটো এক্লিপস বা দুটো গ্রহণ কিন্তু লাগতে চলেছে। সেপ্টেম্বর মাসে চন্দ্রগ্রহণ বা লুনার এক্লিপস হবে আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে সেটা হবে, এবং মার্চ মাসে কিন্তু সূর্যগ্রহণ বা সোলার এক্লিপস আপনাদের ক্ষেত্রে হতে চলেছে, এবং সেটাও কিন্তু দেখা যাচ্ছে বাই ডিফল্ট সেটাও কিন্তু অষ্টমভাবে কিন্তু হবে। একটু ভুল বললাম, মার্চ মাসে সূর্যগ্রহণটা হবে সেটা আপনাদের নবমভাবে হবে, কিন্তু সেপ্টেম্বর মাসের যে চন্দ্রগ্রহণ সেটা কিন্তু আপনাদের অষ্টমভাবে হবে, কারণ রাহু নবম থেকে অষ্টমে ব্যাক করে আসবে, ফলে চন্দ্রগ্রহণটা অষ্টমভাবে হবে। তো এই সকল সময় যে মার্চ, বিশেষ করে 29শে মার্চ থেকে 14th অফ এপ্রিল এই সময়টা সতর্ক থাকবেন। এছাড়াও সেপ্টেম্বর মাসে গ্রহণের সময়টা কিন্তু সতর্ক থাকা, সাবধানতা কিন্তু অবশ্যই বাঞ্ছনীয়। চলে আসছি কনক্লুশন বা উপসংহারে। 2025 বৃহস্পতি আপনাদের জন্য লাভজনক হতে চলেছে। বিশেষত প্রথম 5 মাস তো অবশ্য করে, অর্থাৎ 1 জানুয়ারি থেকে আপনাদের ক্ষেত্রে মে মাসের মিডিল অর্থাৎ 13ই মে পর্যন্ত কিন্তু বৃহস্পতি আপনাদের জন্য সর্বদিক থেকে লাভ বয়ে আনবে। প্লাস শনির ম্যালিফিক যে ইম্প্যাক্ট যা আপনারা গত 2.5 বছর ধরে পেতে চলেছেন তার থেকেও কিন্তু আপনারা 29শে মার্চের পরে মুক্তি পেতে চলেছেন। মে অবধি কেতু তৃতীয়ভাবে থাকাকালীন যথেষ্টই ভালো ফল দেবে। আফটার মে অর্থাৎ 18 মে 2025-এর পরে রাহু কিছু সমস্যা দেওয়ার চেষ্টা করবে, তো আপনাদেরকে, কারণ রাহু অষ্টমভাবে চলে আসে, ফলে রাহু রিলেটেড কিছু সমস্যা আপনারা পেতে পারেন। তাই আপনাদেরকে বলছি যে কটা টিপস এবং প্রতিকার আপনাদেরকে আমি বললাম সেগুলোকে যদি ফলো করেন তাহলে এই কুপ্রভাবগুলোকে কাটিয়ে উঠে গোটা 2025 বর্ষকে কিন্তু আপনারা শুভ ফলদায়ী করে তুলতে পারবেন। তো বন্ধুরা, আজ এইটুকুই। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আমি গোটা 2025 বর্ষ কেমন হতে চলেছে তাই নিয়ে আমি ডিটেল আপনাদের সামনে আলোচনা তুলে ধরলাম। আগামী পর্বে আমি সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি ইত্যাদি নিয়ে আমি পরপর করে এপিসোড কিন্তু আনতে থাকবো। আপনাদের সকলকে অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। আমার সমস্ত দর্শক শ্রোতা বন্ধু যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়াও লাইক, কমেন্ট, শেয়ার করে কিন্তু পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন এবং সতর্ক থাকবেন। জয় ভগবান শ্রী রামকৃষ্ণের জয়, জয় জগৎ জননী সৃষ্টি মায়ের জয়। পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।